আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমিরুল মোমিনিন মানিক। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ২৯শে মার্চ ২০২৫ এই মুহূর্তে রাত ৯টা বেজে ৩০ মিনিট। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে এই একটি কারণে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে ভয় পান মোদি। এই বিষয়ের উপর আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে মেসেঞ্জারে গিয়ে অবশ্যই লিখতে পারেন প্রিয় দর্শক। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ২৬শে মার্চ চীন সফরে গিয়েছেন। ৪ দিনের এই সফরে অনেক অর্জন রয়েছে। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের তরফ থেকে জানা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে যাবার আগে ভারতে যাবার আগ্রহ প্রকাশ করেছিলেন। চীন যাবার যে সফরসূচি সেটা নির্ধারণ হবার প্রায় ১৫ দিন আগে তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তার আন্তর্জাতিক সফর শুরু হোক ভারতকে দিয়ে। মানে এই উপমহাদেশে তিনি ১ম ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আগ্রহ দেখানো হয়নি বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। প্রিয় দর্শক, দ্বিতীয় আরেকটি বিষয় যে বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এপ্রিলের শুরুতেই ২, ৩, ৪ তারিখে শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। এই বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে চান। সাইডলাইনে এই বৈঠকের জন্য ইতোমধ্যে ভারতের কাছে অনুরোধ পাঠানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এখন সবার কাছেই প্রশ্ন উঠতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বারবার ভারতের সঙ্গে বৈঠক করতে চান? তিনি চীনের আগে ভারতে যেতে চেয়েছিলেন। আবার সামনের যে বিমস্টেক সম্মেলন সেখানে তিনি মোদির সঙ্গে বসতে চাইছেন। তাহলে কি তিনি নতজানু পররাষ্ট্র নীতিকে ধারণ করেন? এখানে দুটো বিষয় হতে পারে। একটা হচ্ছে যে নতজানু পররাষ্ট্রনীতি, আবার অন্যটি হচ্ছে যে এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্যে মোহাম্মদ ইউনূস অগ্রগামী হয়ে ভারতকে আহ্বান করছেন। সুতরাং যারা নতজানু বলবেন তাদের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। অন্যদিকে আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে এই দেশের প্রতিনিধিত্বকারী একজন ব্যক্তি হিসেবে তিনি নরেন্দ্র মোদীকে আহ্বান জানালেন যেন পারস্পরিক সুসম্পর্কের মধ্য দিয়ে এই দক্ষিণ এশিয়ায় একটি সমৃদ্ধ এবং শক্তিশালী সম্পর্ক তৈরি হতে পারে। প্রিয় দর্শক, বিমস্টেক সম্মেলন। আগে আমরা জেনে নেই যে বিমস্টেক আসলে কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সংগঠন। আপনারা জানেন যে ওআইসি মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো নিয়ে গুরুত্বপূর্ণ সংগঠন। যদিও এর কোনো কর্মতৎপরতা নেই। অন্যদিকে আমরা যদি সার্ককে বলি, এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত হয়েছে। সার্কের কার্যক্রম একদম সীমিত হয়ে গেছে। কারণ সার্কের বিষয়ে অনেক দেশই আগ্রহী নয়। প্রিয় দর্শক, এখন এই যে বিমস্টেক মানে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের পাশে যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলো নিয়ে মূলত এই অর্থনৈতিক বা কারিগরি সহযোগিতা সংস্থাটি গঠিত। প্রিয় দর্শক, এখানে আসলে কারা রয়েছে সেটাও তো জানা দরকার, তাই না? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। মূলত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলো বে অফ বেঙ্গলের পাড়ে অবস্থিত, তাদেরকে নিয়ে এই বিমস্টেক সম্মেলন। আপনাদের আরেকটা খবর জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ আগামী ২ বছরের জন্য এই বিমস্টেকের নেতৃত্বের আসনটি গ্রহণ করবে। মানে যে বিমস্টেক সম্মেলন হতে যাচ্ছে সেই সম্মেলনের পরে। প্রিয় দর্শক, ২০১৪ সালের ৩রা সেপ্টেম্বর এই বিমস্টেকের যাত্রা শুরু হয়। এই বিমস্টেকের মাধ্যমে ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন, মৎস্য সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, পোশাক ও চামড়া শিল্প সহ আরো অনেকগুলো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মূল এজেন্ডাকেই আসলে সামনে রাখা হয়েছে। প্রিয় দর্শক, এখন যে কথাটি বলছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন আগ্রহ দেখাচ্ছেন না মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্যে? এখানেও দুটো বিষয় রয়েছে। ১ম বিষয় হচ্ছে যে তিনি কি পাত্তা দিচ্ছেন না? দ্বিতীয় বিষয়, তিনি ভয় পাচ্ছেন। পাত্তা দেওয়া না দেওয়ার কথা যদি বলি যে যেহেতু ১৬ বছর ভারতের বিজেপি সরকারের সম্পর্ক ছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে। সুতরাং এই গণ অভ্যুত্থানটির পর তিনি তার কূটনৈতিক নীতিকে স্বাভাবিক করতে কিছুটা সময় নিচ্ছেন। তো দেখুন, এখানে দুটো বিষয় রয়েছে। ১ম বিষয়ই আমি বলব যে ১ম বিষয়ই থাকতে পারে যে তিনি কোন আশঙ্কা করছেন বা ভয় পাচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন, পাত্তা দিচ্ছেন না। সেই মন্তব্যটিও আমি ধর্তব্যের মধ্যেই নিলাম। দেখুন, দুবার মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারতের প্রতি আহ্বান জানানো হলো। একটা হচ্ছে চীনে যাবার আগে, আর অন্যটি এই যে আসন্ন বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে বৈঠক করার জন্যে। এখন
চীনে যাবার আগে তো ভারতে যেতে পারলেন না মোহাম্মদ ইউনুস, বা ভারত আগ্রহী হলো না। অনেকে বলছেন যে নরেন্দ্র মোদী আসলে ট্রেন মিস করলেন। তিনি যদি মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাতেন, রাষ্ট্রের নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতো, তাহলে সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের সম্পর্কের যে জটিলতা বা শীতলতা তৈরি হয়েছে তা কেটে যেত। এক্ষেত্রে গ্রেট মিস অফ ইন্ডিয়া অনেকে বলছেন, এবং নরেন্দ্র মোদীর এটা আসলে ট্রেন মিস করার মতো ব্যাপার। অনেক বিশ্লেষকের এরকমই মত। কারণ এই দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য তৈরির জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কূটনীতি কোন দিকে যাবে সেটার উপরে আসলে অনেকের ভাগ্য জড়িয়ে আছে। তো যাই হোক, শেষ পর্যন্ত ভারতে না গিয়ে গেলেন চীনে ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন বিমস্টেকে যদি নরেন্দ্র মোদী রাজি হন, তাহলে ভারতের জন্যই সেটা কল্যাণকর হবে। শুধু ভারতও বলব না, দুরাষ্ট্রের জন্যই মঙ্গলময়। কারণ প্রতিবেশী তো কখনো বদলানো যায় না। তো সেই কারণে দুটো প্রতিবেশী রাষ্ট্র যদি দাদাগিরি বাদ দিয়ে ন্যায্যতার মধ্যে তাদের সম্পর্কটাকে বাঁধতে পারে, তাহলেই জনগণের কল্যাণ, প্রিয় দর্শক। এখন দেখুন, বিমস্টেক সম্মেলনে সাইড লাইনে নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসের সঙ্গে বসবেন কিনা তা এখনো নিশ্চিত করেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়কে কদিন আগে জিজ্ঞেস করা হয়েছিল, মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উপস্থিত ছিলেন ব্রিফিং এ। তিনিও নিশ্চিত করতে পারেননি। তিনি বলেছেন যে ভাবনা চিন্তা চলছে বিমস্টেক সম্মেলনে কি করা যায়, ২ নেতার মধ্যে বৈঠক করা যায় কিনা। মানে একটা দোদুল্যমানতা রয়েছে ভারতের মধ্যে। কেন এই দোদুল্যমানতা? আমি ওই কারণটার দিকেই আসলে যেতে চাই। এই দোদুল্যমানিতা একটি কারণে হতে পারে, যেহেতু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছেন। ইতোমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশনও এই গণহত্যার উপর একটি প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনে শেখ হাসিনা এবং তার সহযোগীদের অপরাধ চিহ্নিত করা হয়েছে। কিভাবে গণহত্যা চালানো হয়েছে জাতিসংঘের ওই প্রতিবেদনে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। সুতরাং এটি কেবলমাত্র বাংলাদেশের ইস্যু হিসেবে এখন সীমাবদ্ধ নয়। এখন এটি একটি আন্তর্জাতিক ইস্যুও বটে। এখন নরেন্দ্র মোদী কি মনে করছেন যে তিনি যদি মোহাম্মদ ইউনুসের সঙ্গে বসেন, তাহলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার একটা প্রসঙ্গ অবশ্যই উঠতে পারে। ২ দেশের সম্পর্ক কিন্তু আটকে আছে এই হাসিনা ইস্যুকে কেন্দ্র করে, অনেকে মনে করেন। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী আসলে কি জবাব দেবেন? এখন শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন কোন স্ট্যাটাসে, সেটিও কিন্তু ভারত এখন পর্যন্ত স্পষ্টভাবে বলেনি। এখন বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে যদি এই ধরনের কথাবার্তা ওঠে ২ নেতার মধ্যে, তখন অবশ্যই বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন নরেন্দ্র মোদী। সে কারণেই কি আসলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতের নীতি নির্ধারকরা এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না যে মোহাম্মদ ইউনুসের সঙ্গে সম্পর্ককে উষ্ণতায় নিয়ে যাবেন কিনা? যাই হোক, সেজন্যই এই আলোচনার শিরোনাম দেওয়া হয়েছে যে এই একটি কারণেই কি আসলে নরেন্দ্র মোদী ইতস্তত করছেন বা দোদুল্যমানতায় রয়েছেন যে মোহাম্মদ ইউনুসের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন কিনা? আপনারা জানেন যে ভারতের সেনাপ্রধান কদিন আগে বলেছেন যে তারা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উষ্ণতায় নেবে না। তারা অপেক্ষা করছে নির্বাচনের পর একটি নির্বাচিত সরকারের। সেই নির্বাচিত সরকার এলে তারা সম্পর্ক বাড়াবে। আসলে এটা কি ধরনের মন্তব্য, বা বিশ্লেষকরা এই বিষয়ে বলছেন যে তিনি এমন একটি ইঙ্গিত দিলেন, সেটাও আসলে এক ধরনের সন্দেহ তৈরি করছে। কারণ ভারত বরাবরই কিন্তু বাংলাদেশ সম্পর্কে কোনো প্রশ্ন করা হলে বলে এসেছে যে এটা অভ্যন্তরীণ ব্যাপার। বিশেষ করে গত ৩ টি নির্বাচনের ক্ষেত্রে ভারত যে বয়ান দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের এবং বাংলাদেশের ভেতরকার বিষয়। সুতরাং এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু এখন কেন তাহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের বসতে অনাগ্রহ? এটা একটা বড় প্রশ্ন। তো সুতরাং আ কদিন আগেও ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন এবং তিনি কিন্তু বলেছিলেন যে, কোন এক ব্যক্তির জন্যে সম্পর্ক আ শীতলতায় থাকবে না। বরং সম্পর্ককে উষ্ণতায় নেবার জন্যে ছোটখাটো বা যে বাধাগুলো রয়েছে সেগুলো দূর করতে ভারত প্রচেষ্টা চালাবে। তাহলে কেন নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসের সঙ্গে বসতে চান না? সেই বৈঠকে হাসিনা প্রসঙ্গ এলে যথাযথ জবাব যদি ভারতের কাছে থাকে দেবে, নইলে প্রচলিত আইন অনুযায়ী তো একটা মানবিক রাষ্ট্র হিসেবে যদি ভারত দাবি করে, তাহলে তার উচিত যে বাংলাদেশের প্রশ্নের সদুত্তর দেয়া। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। অনেকের জন্যই শুভেচ্ছা। প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা এবং ভালোবাসা। অনেকেই যুক্ত হয়েছেন। আ আপনাদের প্রতিও ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ।